आज के আমরা ক্লাস 12 এর বায়োলজি ক্লাস শুরু করব। বায়োলজি ক্লাস 12। তো আজকে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে গ্যামেটোজেনেসিস। তো গ্যামেটোজেনেসিস মানে কি হচ্ছে? গ্যামেটোজেনেসিসের মানে হচ্ছে ফর্মেশন অফ গ্যামেট। ফর্মেশন অফ গ্যামেট। এখন গ্যামেট দুই প্রকারের হয়। গ্যামেট যেটা দেখছি আমরা, ফর্মেশন মানে গঠন করা, গ্যামেটের তৈরি, ঠিক আছে, বা সৃষ্টি, ঠিক আছে। তো গ্যামেট দুই প্রকারের হয়, একটা হচ্ছে স্পার্ম আর একটা হচ্ছে ওভাম। তো স্পার্ম যেখানে উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে মেল বডি, আর ওভা যেখানে উৎপন্ন হবে সেটা হচ্ছে ফিমেল বডি। তাহলে স্পার্ম এর উৎপাদন প্রক্রিয়াকে আমরা দুইটি ভাগে ভাগ, আমরা ওই স্পার্মের উৎপাদনকে আমরা বলবো স্পার্মাটোজেনেসিস। স্পার্মাটোজেনেসিস। আর ওভাম এর উৎপাদন প্রক্রিয়াকে বলবো আমরা ওজেনেসিস। ঠিক আছে। তো এখান থেকে বুঝতে পারলাম যে গ্যামেটোজেনেসিসকে আমরা দুটি ভাগে ভাগ করব, একটা হচ্ছে স্পার্মাটোজেনেসিস আর একটা হচ্ছে ওজেনেসিস। তো প্রথমে আমরা কি হচ্ছে যে স্পার্মাটোজেনেসিস শেখার চেষ্টা করব। তো স্পার্মাটোজেনেসিস যদি আমাদেরকে শিখতে হয় তাহলে একটা সংক্ষিপ্ত ফিগার এর সাহায্য নিতে হবে। এই ফিগারের সাহায্য নিতে হবে, ঠিক আছে। তাহলে এটার নাম হচ্ছে টেস্টিস, আর এটার নাম হচ্ছে এপিডাইডিমিস। এখন টেস্টিস এবং এপিডাইডিমিস কোথায় থাকে সেটা আমরা শিখে গেছি। এই স্ক্রোটাম নামক থলির মধ্যে একজোড়া টেস্টিস অবস্থান করে। তো এরই গঠন হচ্ছে এটা। এখন স্পার্মাটোজেনেসিস এই প্রক্রিয়াটা কোথায় সম্পন্ন হচ্ছে সেটা টেস্টিসের সেমিনিফেরাস টিউবুলসের মধ্যে। এরকম প্রচুর পরিমাণে কি হচ্ছে সেমিনিফেরাস টিউবুলস আছে বা শুক্র উৎপাদক নালিকা আছে, ঠিক আছে। তো আমরা স্পার্মাটোজেনেসিসের ডেফিনেশন বলবো, যে ডেফিনেশন অফ স্পার্মাটোজেনেসিস।
যে প্রক্রিয়ায় স্ক্রোটামের মধ্যে থাকা টেস্টিসের শুক্র উৎপাদক নালিকার মধ্যে বা সেমিনিফেরাস টিউবুলসের মধ্যে 2n সেল থেকে n সেলের উৎপত্তি হচ্ছে। অর্থাৎ কি হচ্ছে যে কি মাইটোসিস এবং মিয়োসিস প্রক্রিয়ার মাধ্যমে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড ধর্মী যে কি হচ্ছে যে কি সেলের উৎপত্তি হচ্ছে, সেটা সেই প্রসেসটাকে কি বলবো আমরা স্পারমাটোজেনেসিস বলবো। ঠিক আছে, অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে স্পার্ম উৎপন্ন হবে টেস্টিস এর মধ্যে, টেস্টিসের সেমিনিফেরাস টিউবুলসের মধ্যে, এই প্রক্রিয়াকে আমরা স্পারমাটোজেনেসিস বলবো। ঠিক আছে, এখন টাইম অফ স্পারমাটোজেনেসিস। একজন ছেলের ক্ষেত্রে 13 থেকে 14 বছর বয়স থেকে স্পার্ম প্রোডাকশন শুরু হয়ে যায় এবং ইহা 60 to 65 ইয়ার্স পর্যন্ত চলতে থাকে। এই বয়স পর্যন্ত কি হচ্ছে যে স্পারমাটোজেনেসিস ছেলেদের মধ্যে ঘটে থাকে। আর লোকেশন অফ স্পারমাটোজেনেসিস, যদি লোকেশনটা দেখি এই প্রক্রিয়া কোথায় সম্পন্ন হচ্ছে, সেটা আমরা বিভিন্নভাবে বলতে পারবো। সেটা টেস্টিসের মধ্যে সম্পন্ন হচ্ছে বা শুক্রাশয়ের মধ্যে সম্পন্ন হচ্ছে। ঠিক আছে, এরকম বলতে পারবো যে শুক্রাশয়ের সেমিনিফেরাস টিউবুলস বা শুক্র উৎপাদক নালিকার মধ্যে সম্পন্ন হচ্ছে। এইরকম ভিন্নভাবে কি হচ্ছে যে আমরা বলতে পারবো। ঠিক আছে, এবার আমরা জানবো প্রসেস অফ স্পারমাটোজেনেসিস। তাহলে এর প্রসেসটাকে দুটি ভাগে ভাগ করা হবে। পয়েন্ট নাম্বার 1, ফরমেশন of spermatozoa, formation of spermatid, formation of spermatid. দ্বিতীয় নম্বর প্রসেস, formation of spermatozoa. ঠিক আছে, এবার স্পারমাটিড, ফরমেশন অফ স্পারমাটিড বা স্পারমাটিডের গঠন যেটা আছে, এটাকে আমরা তিনটি ভাগে ভাগ করব। পয়েন্ট নাম্বার 1, মাল্টিপ্লিকেশন, ফেজ। Point number 2, growth phase, এবং point number 3, maturation phase। ঠিক আছে, তো এই কমপ্লিট যে এখানে ফিগার আছে, এই ফিগারের মধ্যে এবার আমরা দেখব যে কোথায় ফরমেশনটা হচ্ছে স্পারমাটিডে। সাপোজ কি হচ্ছে, সেমিনিফেরাস টিউবুলস এ এইরকম করে ব্লেড দিয়ে কাটা হলো। এবার কেটে এই অংশটাকে ধরে ফ্রন্টাল ভিউ করা হচ্ছে, অর্থাৎ সম্মুখ ভাগ থেকে কি হচ্ছে আমরা দেখছি। এর মধ্যে এই রকমের কি হচ্ছে যে গোলাকৃতি অংশ দেখতে পাবো। আর এই রকমের গঠন দেখতে পাবো।
ঠিক আছে। এবার আমরা যদি এই অংশটাকে অর্থাৎ স্পারমাটোজেনেসিস ঘটছে কোথায় সেটা যদি আমরা দেখছি, তাহলে এটাকে কি হচ্ছে বাইরের দিকে নিয়ে আসছে। তো এর মধ্যে এবার স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে ঘটবে। তাহলে এর নাম হচ্ছে লেডিক সেল, আর এর নাম হচ্ছে সার্টলি সেল। সার্টলি সেল। এবার আমরা প্রথম যে ফেজটি আছে মাল্টিপ্লিকেশন ফেজ সেটা শিখব। তো মাল্টিপ্লিকেশন ফেজ এর মধ্যে আমরা মেন জিনিস যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে মাল্টিপ্লাই করবে, ঠিক আছে। তাহলে কি মাল্টিপ্লাই করবে সেটা আমরা দেখব। এই জায়গার মধ্যে যে সেলটা আছে অর্থাৎ সার্টলি সেমিনিফেরাস টিউবুলসের প্রাচীরের মধ্যে যে সেলটা আছে, এই যে সেলটা আছে একে আমরা বলছি স্পারমাটোগোনিয়া। সাপোজ কি হচ্ছে যে এই স্পারমাটোগোনিয়াকে আমরা এইখানে নিয়ে আসলাম, তো মানুষের ক্ষেত্রে শুধুমাত্র ওর রিপ্রোডাক্টিভ অর্গান ছাড়া ওর দেহের সমস্ত অংশে যে ধরনের ডিভিশন দেখা যায় সেটা হচ্ছে মাইটোসিস ডিভিশন। তাহলে অবশ্যই এই সেলটাও মাইটোসিস ডিভিশন দেখাবে, আর এর ক্ষেত্রে এর যে ক্রোমোজোম সংখ্যা আছে সেটা হচ্ছে 2n। তাহলে এটা মাইটোসিস ডিভিশন দেখাচ্ছে। তো মাইটোসিস ডিভিশন কাকে বলবো? যে প্রক্রিয়ায় কোন সেল সম আকার, সম বৈশিষ্ট্য, সম গুণ সম্পন্ন এবং সম ক্রোমোজোম সম্পন্ন দুটি অপত্য কোষ উৎপন্ন করবে, এই প্রক্রিয়াকে বলবো আমরা মাইটোসিস ডিভিশন, ঠিক আছে। তাহলে এই সেলটা কি হচ্ছে যে মাইটোসিস ডিভিশনের মাধ্যমে এইরকম কোষ উৎপন্ন করবে যার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n। করছে অর্থাৎ এইখানে কি হচ্ছে যে এই ক্রোমোজোম মানে এই সেলটা ডিভাইড করছে, এখানে সেলের সংখ্যা বাড়ছে, ঠিক আছে, এরকম করে বাড়ছে। একবার মাইটোসিস ডিভিশন করলো, দ্বিতীয়বার যদি করে তাহলে আবার কি হচ্ছে বাড়ছে 2n ক্রোমোজোম। তাহলে আমরা দেখতে পাবো এখানে এই যে দুটো সেল উৎপন্ন হলো এটা হচ্ছে স্পারমাটোগোনিয়া টাইপ এ। টাইপ এ, আর এই দুটো সেল উৎপন্ন করেছে এটা হচ্ছে স্পারমাটোগোনিয়া টাইপ বি। এবার
স্পার্মাটোগোনিয়া টাইপ এ যেটা আছে সেটা স্টেম সেল হিসাবে কাজ করবে, স্টেম সেল হিসাবে কাজ করবে এবং পুনরায় একই রকম ভাবে মাইটোসিস ডিভিশনে অংশগ্রহণ করবে, যেটা আমরা উপরের দিকে করলাম। কিন্তু স্পার্মাটোগোনিয়া বি টাইপ বি যেটা আছে সেটা কি হচ্ছে, মাদার সেল হিসাবে কাজ করছে, এটা মাদার সেল হিসাবে কাজ করবে। তাহলে এখানে আমরা দুই ধরনের সেল দেখতে পেলাম, আর দেখতে পাচ্ছি কি যে সেলের সংখ্যা এখানে শুধু বাড়ছে, ঠিক আছে, বাড়ছে অর্থাৎ মাল্টিপ্লাই করছে। তাহলে মাল্টিপ্লিকেশন ফেজের মধ্যে এই ঘটনাটা ঘটতে থাকে, ঠিক আছে। এবার আমরা দেখব গ্রোথ ফেজ। যে মানুষের ক্ষেত্রে এই জিনিসটা আমরা দেখছি, অর্থাৎ এই গঠনটা আমরা দেখছি, ওর ব্রেন থেকে এফএসএইচ নামক এক ধরনের হরমোন ক্ষরিত হচ্ছে। এফএসএইচ এর ফুল ফর্ম হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, ঠিক আছে। তো এইখানে যে সেলগুলো থাকবে এতে কি হচ্ছে যে স্টিমুলেট করবে, অর্থাৎ ওদের ডিভিশনে বা পরবর্তী ফাংশনে স্টিমুলেট করার কাজই হচ্ছে এফএসএইচ এর প্রধান কাজ। তাহলে এখানে যে মাদার সেল আছে এদের দুটোর মধ্যে একটাকে যদি আমরা নিই তাহলে এফএসএইচ এর প্রভাবে এই সেলটা বৃদ্ধি সম্পন্ন হবে, অর্থাৎ বৃদ্ধি ঘটতে থাকবে। ছিল এত বড়, হয়ে গেল এত বড়, ঠিক আছে। তাহলে এর ক্রোমোজোম সংখ্যা কি হচ্ছে, নিউক্লিয়াসের মধ্যে সেম আছে, 2n ক্রোমোজোম আছে। তাহলে গ্রোথ ফেজের মধ্যে আমরা বুঝতে পারলাম যে এফএসএইচ যখন ক্ষরিত হচ্ছে তখন মাদার সেলগুলো কি হচ্ছে যে ওদের আয়তনে অনেক বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ বৃদ্ধি ঘটছে, ঠিক আছে। এবার ম্যাচুরেশন ফেজ। ম্যাচুরেশন ফেজের মধ্যে কি হবে, দেখো এটা ছিল স্পার্মাটোগোনিয়া, এতক্ষণ পর্যন্ত একটা কি হচ্ছে যে বড় সেল উৎপন্ন হয়েছে, ঠিক আছে। তো এই যে বড় সেল আছে এই কি করছে, ডিভিশনের মধ্যে অংশগ্রহণ করবে, অর্থাৎ মাইটোসিস হলো এবার মিওসিস ডিভিশনে অংশগ্রহণ করবে। তো মিওসিস ডিভিশনটাকে আমরা দুটি ভাগে ভাগ করব, একটা কি হচ্ছে মিওসিস 1 और रिडक्शन डिवीजन, रिडक्शन डिवीजन কিসের রিডাকশন বা হ্রাস হবে, রিডাকশন মানে হচ্ছে হ্রাস, কিসের রিডাকশন হবে, এখানে যে ক্রোমোজোম আছে এই ক্রোমোজোমের সংখ্যা হ্রাস হবে, অর্থাৎ 2n থেকে n হয়ে যাবে, ঠিক আছে। এবার এই যে সেল আছে এর পরবর্তী ডিভিশনে অংশগ্রহণ করবে, তাহলে পরবর্তী ডিভিশন যেটা হচ্ছে সেটা হচ্ছে মিওসিস 1, এটা হলো, এটা হচ্ছে মিওসিস 2। মিওসিস 2 और इक्वल डिवीजन, ঠিক আছে। তাহলে এখানে ক্রোমোজোম সংখ্যা কি হবে,
একই থাকবে এন, অর্থাৎ হ্যাপ্লয়েড প্রকৃতির। এটা হয়ে গেল। তাহলে এখানে এন হয়েছে, এখানে কি হচ্ছে এন হচ্ছে। এবার দেখো স্পারমাটোগোনিয়া এটা ছিল স্পারমাটোগোনিয়া। এবার এইটা যেটা উৎপন্ন করলো এর নাম হচ্ছে প্রাইমারি স্পারমাটোসাইট। তো এইটা যেটা উৎপন্ন করলো এর নাম হচ্ছে সেকেন্ডারি স্পারমাটোসাইট। আর এটা যেটা উৎপন্ন হলো এর নাম হয়ে গেল স্পারমাটিড। দেখো এবার প্রাইমারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি স্পারমাটোসাইট এটা। এবার স্পারমাটিড গঠিত হয়ে এখানে আছে। স্পারমাটিড, ঠিক আছে। তাহলে এক নম্বর প্রসেস আমরা শিখেছিলাম, প্রসেস নাম্বার 1 ফরমেশন অফ স্পারমাটিড। তো এখানে কি হচ্ছে স্পারমাটিড কিভাবে তৈরি হচ্ছে সেটা আমরা শিখে গেলাম। মাইটোসিস আর মিওসিস ডিভিশনের মাধ্যমে এটা স্পারমাটিড তৈরি হলো, ঠিক আছে। এবার আমরা দেখব ফরমেশন অফ স্পারমাটোজোয়া। তাহলে স্পারমাটোজোয়া কিভাবে তৈরি হচ্ছে সেটা আমরা দেখব। স্পারমাটিড এখানে আছে, সাপোজ কি হচ্ছে যে এটা হচ্ছে স্পারমাটিড যার এন ক্রোমোজোম বিশিষ্ট আছে, ঠিক আছে। আর এ কি হচ্ছে যে নিজের গঠনটাকে আস্তে আস্তে পরিবর্তিত করে কি হচ্ছে এই রকমের গঠন সম্পন্ন হয়ে যাবে। এই রকমের গঠন সম্পন্ন করবে। অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে স্পারমাটিড থেকে স্পার্ম তৈরি হচ্ছে, স্পার্ম তৈরি হচ্ছে, এই পদ্ধতিকে স্পারমিওজেনেসিস বলছে। এই পদ্ধতিকে মিওজেনেসিস বলা হচ্ছে। স্পারমিওজেনেসিস পদ্ধতির মাধ্যমে স্পারমাটিড থেকে স্পার্ম তৈরি হলো। কোথায় হলো? এইখানে তৈরি হয়েছে। হ্যাঁ, এবার এই নিজের মস্তকটাকে কি হচ্ছে এই সার্টলি সেলের মধ্যে ঢুকিয়ে রেখেছে। তাহলে এখানে সার্টলি সেল কি হিসাবে কাজ করছে? স্পার্মের সাসটেন্টাকুলার সেল হিসাবে কাজ করবে, অর্থাৎ পোষক কোষ হিসাবে কাজ করছে। সাসটেন্টাকুলার সেল হিসাবে কাজ করছে, ঠিক আছে। এবার এই জায়গা থেকে স্পার্মটা সার্টলি সেলকে ছেড়ে দিয়ে এখানে চলে আসবে। একে বলবো স্পারমিয়েশন, অর্থাৎ এইখান থেকে স্পার্ম চলে আসলো এখানে, একে বলছি স্পারমিয়েশন। আর স্পারমিওজেনেসিস কোনটা হচ্ছে? এটা। তাহলে স্পারমাটিড থেকে স্পার্ম তৈরি করার প্রসেস স্পারমিওজেনেসিস। আর স্পার্ম যখন সার্টলি সেলকে ছেড়ে দিয়ে সেমিনিফেরাস টিউবুলসের এই পজিশনের মধ্যে চলে আসলো, অর্থাৎ এই জায়গার মধ্যে চলে আসলো, একে আমরা বলছি স্পারমিয়েশন, ঠিক আছে। এবার এই যে সম্পূর্ণ এই প্রসেসটা ঘটছে, এই ঘটার ক্ষেত্রে হরমোনাল কন্ট্রোল কিভাবে, হরমোনাল কি হচ্ছে যে প্রসেসটা কিভাবে নিয়ন্ত্রিত হয় সেটা আমাদেরকে জানতে হবে। অর্থাৎ
control in spermatogenesis, hormonal control in spermatogenesis, ঠিক আছে। তো যে মানুষের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটছে, সাপোজ ওর এটা হচ্ছে হাইপোথ্যালামাস আর এটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, যার ইন্টেরিয়র পিটুইটারি হচ্ছে এটা। তো হাইপোথ্যালামাস থেকে যে হরমোনটা ক্ষরিত হয়, সাপোজ হাইপোথ্যালামাস এখান থেকে GnRH gonadotropin রিলিজিং হরমোন, গোনাড রিলিজিং হরমোন, ঠিক আছে। এটা ক্ষরিত হলো, কোথায় ক্ষরিত হলো? এন্টেরিয়র পিটুইটারি অর্থাৎ অগ্র পিটুইটারিতে। ক্ষরিত হলো কোনো মানুষের ক্ষেত্রে, মানে যে মানুষের ক্ষেত্রে এই অংশটা কি হচ্ছে যে আমরা দেখছি, তার ব্রেন যদি দেখি আমরা, তাহলে ব্রেনের মধ্যে কি হচ্ছে, আচ্ছা হাইপোথ্যালামাস এটা, আর হাইপোথ্যালামাসের সঙ্গে সংযুক্ত অবস্থায় আছে পিটুইটারি গ্ল্যান্ড, ঠিক আছে। তাহলে হাইপোথ্যালামাস থেকে গোনাড রিলিজিং হরমোন, এই হরমোনটা ক্ষরিত হচ্ছে এন্টেরিয়র পিটুইটারি বা অগ্র পিটুইটারিতে, ঠিক আছে। আচ্ছা, এবার অগ্র পিটুইটারি থেকে দুই ধরনের হরমোন ক্ষরিত হবে, একটা হচ্ছে LH আর একটা হচ্ছে FSH, ঠিক আছে। তো LH এসে কাজ করবে কোথায়? এই জায়গায়, অর্থাৎ লেডিক সেল। লিউটেনাইজিং হরমোন এসে কাজ করবে, ঠিক আছে। আর FSH হরমোন যেটা আছে ও এসে কাজ করবে এই সেলে, অর্থাৎ সার্টলি সেলে। সার্টলি সেল। এখন কথাটা হচ্ছে যে লেডিক সেল থেকে প্রধান যে হরমোনটা উৎপন্ন হবে, অর্থাৎ লেডিক সেলের প্রধান যে কাজ আছে সেটা হচ্ছে হরমোন উৎপাদন করা, টেস্টোস্টেরন হরমোন উৎপাদন করা, ঠিক। আচ্ছা, টেস্টোস্টেরন হরমোন যত বেশি এই লেডিক সেল উৎপন্ন করবে তত বেশি কি হচ্ছে যে এখানে টেস্টোস্টেরন জমতে থাকবে, আর যত বেশি টেস্টোস্টেরন এই জায়গায় জমবে তত বেশি এই প্রক্রিয়া অর্থাৎ স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া, মানে স্পার্ম তৈরি হওয়ার প্রক্রিয়া বেশি হবে, ঠিক আছে। তাহলে টেস্টোস্টেরন এর উৎপাদনের সঙ্গে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে যুক্ত আছে। তাহলে এটা হলো পজিটিভ ফিডব্যাক। আচ্ছা, সার্টলি সেল থেকে এখানে যে প্রক্রিয়াটা দেখা যাচ্ছে, মানে এই সেলে, সেটা হলো স্পার্মাটোজেনেসিস। টেস্টোস্টেরন উৎপন্ন হওয়ার জন্য ওই মানুষের দেহের মধ্যে সমস্ত ধরনের সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারগুলো দেখা যাবে, অর্থাৎ গৌণ চরিত্রগুলো কি হচ্ছে সব দেখা যাবে। এখন সার্টলি সেল থেকে আর দুই ধরনের হরমোন ক্ষরিত হচ্ছে, একটা হচ্ছে অ্যান্ড্রোজেন বাইন্ডিং হরমোন ABP, আর একটা হচ্ছে ইনহিবিন। এই দুই ধরনের হরমোন কি হচ্ছে এই সার্টলি সেল থেকে ক্ষরিত হবে।
তাহলে হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচ এটা পজিটিভ ফিডব্যাক হিসেবে কাজ করবে, এলএইচ খরিত হলো, এফএসএইচ খরিত হলো, সবকিছু কি হচ্ছে যে পজিটিভ ফিডব্যাক হিসেবে কাজ করছে। এগুলো পজিটিভ ফিডব্যাক, পজিটিভ, সবকিছু পজিটিভ। তো নেগেটিভ ফিডব্যাক অর্থাৎ স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া যদি বেশি পরিমাণে বেড়ে যায়, কোথায় বেড়ে যায়, এইখানে যদি বেড়ে যায়, তাহলে এখান থেকে যে আর দুই ধরনের হরমোন এবিপি এবং ইনহিবিন, এই যে হরমোন খরিত হয়েছে, এরা কি করবে, এন্টেরিয়র পিটুইটারি যেটা আছে এর মধ্যে এবং হাইপোথ্যালামাস যেটা আছে এর মধ্যে নেগেটিভ ফিডব্যাক দেখাবে। ঠিক আছে, যখনই নেগেটিভ ফিডব্যাক দেখাবে তখন হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচটা কম খরিত হবে, তাহলে এখান থেকে এলএইচ মানে এন্টেরিয়র পিটুইটারি থেকে এলএইচ এবং এফএসএইচ এর পরিমাণ কম খরিত হবে। তো এলএইচ যদি কম খরিত হয়, টেস্টোস্টেরন কম খরিত হবে, স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটাও কি হচ্ছে যে কি কমে যাবে, অর্থাৎ স্পার্ম প্রোডাকশন কি হচ্ছে যে কি কমে যাবে। তাহলে সেটা হয়ে গেল নেগেটিভ ফিডব্যাক ক্রিয়া। বুঝে গেল? আচ্ছা, এবার আমরা দেখব যে যে মানুষের মধ্যে এই ঘটনা ঘটছে ওর মধ্যে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ার সিগনিফিকেন্স অফ স্পারমাটোজেনেসিস এইখানে শিখব। সিগনিফিকেন্স অফ স্পারমাটোজেনেসিস। Significance of spermatogenesis. তাহলে এক নম্বর হচ্ছে কনস্ট্যান্ট ক্রোমোজোম। ক্রোমোজোম নাম্বার is constant in any species. যে কোনো প্রজাতির ক্ষেত্রে এই ক্রোমোজোম সংখ্যাটা কি হচ্ছে যে স্থির করে ধরে রাখছে এই স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটি। কিরকম করে, সাপোজ কি হচ্ছে যে এটা হচ্ছে মেল, এটা হচ্ছে মেল, তো ওর দেহের মধ্যে আছে কি হচ্ছে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে ওর দেহে 2n থেকে n তৈরি হলো, তাহলে এটা n তৈরি হলো, n যেটা এই যে সম্পূর্ণ প্রসেস আছে কিভাবে n তৈরি হলো এটা। এখন যে মেয়ে আছে একজন মহিলা, ওর দেহের মধ্যেও কি হচ্ছে যে n তৈরি হলো, ঠিক আছে। তো এই ছেলেটা সেক্সুয়াল পপুলেশন বা সেক্সুয়াল কি হচ্ছে যে কি সঙ্গম করার সময় স্বামী স্ত্রীর, স্বামী কি হচ্ছে যে এন দিচ্ছে এবং স্ত্রী কি হচ্ছে যে এন দিচ্ছে, তাহলে এন এন হয়ে গেল 2n। যে জাইগোটটা উৎপন্ন হলো ওর ক্রোমোজোম সংখ্যা হয়ে গেল 2n, তাহলে হয়ে গেল ডিপ্লয়েড ধর্মী, অর্থাৎ এর সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ অর্গানের n আছে, বাকি দেহের মধ্যে কি হচ্ছে যে 2n ধর্মী, অর্থাৎ মাইটোসিস ডিভিশনটা দেখা যাচ্ছে 2n ধর্মী ক্রোমোজোম আছে। তাহলে এখান থেকে মাইটোসিস ডিভিশনটা আবার শুরু হয়ে যাবে, মানে সম্পূর্ণ মানুষ তৈরি হতে শুরু করে দেবে। বাই চান্স যদি স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটা অর্থাৎ এই প্রক্রিয়াটা এই মেলের ক্ষেত্রে যদি না দেখা যায়, অর্থাৎ 2n হয়ে গেল, মানে এটা যেটা মানুষ তৈরি হলো, তো এর ক্ষেত্রে কি হচ্ছে যে এর ক্ষেত্রে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া যেটা আছে সেটা আর দেখা যাচ্ছে না। এবার এর যার সঙ্গে বিয়ে হলো, অর্থাৎ ওরও কি হচ্ছে যে 2n আছে, হ্যাঁ, কিংবা হয়তো n আছে, যে কিছুই হোক, এবার ওর ক্ষেত্রে দেখা যাচ্ছে না। যদি দেখা না যায় ওর ক্ষেত্রে ওজেনেসিস প্রক্রিয়াটি, তাহলে ওইও 2n দেবে আর এই 2n দিবে, হয়ে গেল 4n। এবার ওর ক্ষেত্রে কি হচ্ছে যে দেখা যাচ্ছে n দিচ্ছে আর এর কি হচ্ছে যে 2n দিচ্ছে, তাহলে হয়ে গেল 3n, এরকম হয়ে গেল। অর্থাৎ দেখছি যে এখানে ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন ঘটে যাচ্ছে। হ্যাঁ, স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটা যদি না সম্পন্ন হয় তাহলে
হ্যাপ্লয়েড ডিপ্লয়েড এই জিনিসটা আর থাকছে না, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যাটা পরিবর্তন হয়ে যাচ্ছে। মানে আবার এর যদি বিয়ে হয়, মানে এ দিবা 4n, যার সঙ্গে হবে ও দিবা 4n, তাহলে হয়ে গেল 8n। আবার ওর সঙ্গে দিবে 8n 16n এইরকম করে কি হচ্ছে, ক্রোমোজোম সংখ্যা বাড়তেই থাকবে। তাহলে এই জিনিসটা তো আমাদের ক্ষেত্রে হচ্ছে না, এই ঘটনাটা তো হচ্ছে না, এই ঘটনাটা হচ্ছে, অর্থাৎ 2n থেকে n আর n থেকে 2n এটা হচ্ছে। ক্রোমোজোম নাম্বার ইজ কনস্ট্যান্ট। ঠিক আছে, বুঝে গেল? 2 নম্বর জিনিস আমরা শিখবো ক্রসিং ওভার। তাহলে ক্রসিং ওভার বলবো কাকে? ক্রসিং ওভার বলবো কাকে? মিয়োসিস ডিভিশনের প্যাকাইটিন উপদশায় নন সিস্টার ক্রোমাটিডের খণ্ডাংশের বিনিময়কে আমরা ক্রসিং ওভার বলবো। সাপোজ কি হচ্ছে, এটা ক্রোমোজোম আছে, এর হোমোলোগাস ক্রোমোজোম হচ্ছে এটা, অর্থাৎ দুটি ক্রোমোজোম একই প্রকৃতির আছে। ঠিক আছে, এটি একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এটা ক্রোমাটিড, এটা ক্রোমাটিড। এদের মধ্যে সিস্টার ক্রোমাটিড হচ্ছে এটা, আর নন সিস্টার ক্রোমাটিড হচ্ছে এটা। তাহলে ডেফিনেশনে কি শিখলাম আমরা? নন সিস্টার ক্রোমাটিডের খণ্ডাংশের বিনিময়। তাহলে এটা সিস্টার ক্রোমাটিড, আর এই দুটো যেটা আছে সেটা হলো নন সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে, এবার ক্রসিং ওভার করবে, অর্থাৎ যদি এটাকে আমরা ক্রসিং ওভার করি, সাপোজ কি হচ্ছে, এই অংশ হচ্ছে এ, বি, এটা সি, এটা এম, এটা এন, এটা ও। একটা ক্রোমাটিডের একটা টেট্রাডকে শুধু ধরেছে, একটা টেট্রাডকে শুধু ধরেছি। ঠিক আছে, তাহলে এইরকম এইটা, অর্থাৎ একটা ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার, একটা ক্রসিং ওভার করলাম। তো এ, বি, সি এরকম করে আছে, আর এম, এন, ও। নতুন যে হোমোলোগাস ক্রোমোজোম তৈরি হবে ওদের ক্ষেত্রে কি তৈরি হবে সেটা দেখি। তাহলে এখানে কি হচ্ছে, খণ্ডাংশের বিনিময় ঘটবে, প্লাজমা যে ফর্মেশন করছে এখানে এক্স আকৃতির গঠন করেছে, এখানে কি হচ্ছে, খণ্ডাংশের বিনিময় হয়ে যাবে। অর্থাৎ এটা কি হচ্ছে, এই দিকে চলে যাবে, আর এই দিককার এটা এখানে চলে আসবে। মানে এ, বি, আর এদিকে যেটা ছিল ও সেটা হয়ে গেল এখানে, আর এম, এন, সি হয়ে যাবে, এম, এন, সি। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে এই জায়গার মধ্যে কি হচ্ছে, যে পরিবর্তন হয়েছে এই জায়গাটা, অর্থাৎ এখানে যে একটা নির্দিষ্ট লোকাসের মধ্যে যে জিন ছিল, ডিএনএ আছে। ঠিক আছে, ডিএনএ এর মধ্যে কি হচ্ছে, যে জিন আছে, যে জিনটা যে মানুষের ক্ষেত্রে এই যে ক্রোমোজোম আছে ওর ক্যারেক্টারিস্টিককে নিয়ন্ত্রণ করছে বা কন্ট্রোল করছে। ঠিক আছে, এখন ডিএনএ সজ্জাক্রম, বেস সজ্জাক্রমে পরিবর্তন হয়ে যাবে, তাহলে জিন যেটা আছে সেটাতে কি হচ্ছে, যে ওর পরিবর্তন চলে আসবে। এবার জিন যদি পরিবর্তন হয়ে যায় তাহলে ক্যারেক্টারিস্টিক পরিবর্তন হয়ে গেল। তাহলে এখানে কি হচ্ছে,
ভেরিয়েশন দেখা দিবে, অর্থাৎ একটা মানুষের মধ্যে আর একটা মানুষের মধ্যে কি হচ্ছে যে একটা বৈচিত্র্য বা পৃথকত্ব যেটা আছে সেটা সৃষ্টি হবে, ঠিক আছে। আর এই ক্রসিং ওভারের মাধ্যমে আস্তে আস্তে কি হচ্ছে যে ক্রসিং ওভার ইভলিউশন জিনিসটাকে সাপোর্ট করে ভেরিয়েশন তৈরি হয়, তারপরে কি হচ্ছে যে ইভলিউশন হয়, অর্থাৎ ক্রসিং ওভারের মাধ্যমে অনুন্নত ধরনের জীব থেকে উন্নত ধরনের জীব সৃষ্টি হয়েছে সেটা আমরা বলতে পারি, ঠিক আছে। কিন্তু হয়তো ভালো ক্যারেক্টার আছে কোনো মানুষের, ওর মধ্যে খারাপ ক্যারেক্টার চলে আসতে পারে, কিংবা খারাপ ক্যারেক্টার আছে ওর মধ্যে ভালো ক্যারেক্টার আসতে পারে, অর্থাৎ ওর সন্তান ভালো হয়ে জন্ম নিতে পারে। এছাড়া কি হচ্ছে যে লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রেও স্পারমেটোজেনেসিস সাহায্য করছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে স্পারমেটোজেনেসিস শিখলাম আমরা, এবার আমরা শিখবো গ্যামেটোজেনেসিসকে দুইটি ভাগে ভাগ করেছিলাম, একটা ছিল স্পারমাটোজেনেসিস আর একটা ছিল ওজেনেসিস। তাহলে এবার আমরা শিখব ওজেনেসিস। ওজেনেসিস শেখার জন্য আমাদের একটা ছবির কি হচ্ছে যে কি সাহায্য নিতে হবে। তাহলে এটা হচ্ছে হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম। যার এটা হলো ওভারি, এটা হলো ফ্যালোপিয়ান টিউব, ঠিক আছে। এটা হচ্ছে ইউটেরাস, এবার ওজেনেসিস প্রক্রিয়াটি কোথায় সম্পন্ন হবে? ডেফিনেশন অফ ওজেনেসিস। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ওভারির অন্তর্গত জার্মিনাল এপিথেলিয়াম থেকে উৎপন্ন হওয়া প্রাইমোর্ডিয়াল সেল কি হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে গ্রাফিয়ান ফলিকল এর মধ্যে ওভা সৃষ্টি করছে, অর্থাৎ যেখানে কি হচ্ছে যে মাইটোসিস মিয়োসিস প্রক্রিয়ার মাধ্যমে ওভা উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। এই উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে কি বলবো আমরা? ওজেনেসিস বলবো, ঠিক আছে। তাহলে তুমি সংক্ষেপে এরকম বলে দিতে পারো যে কি ওভারির মধ্যে মাইটোসিস এবং মিয়োসিস প্রক্রিয়ার মাধ্যমে কি হচ্ছে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড যে সেলটা উৎপন্ন হচ্ছে সেটাকে আমরা বলবো ওজেনেসিস। তাহলে টাইম অফ ওজেনেসিস, একজন মহিলা কিংবা একজন মেয়ে যখন 8 থেকে 9 বছর বয়সে থাকছে তখন থেকে ওজেনেসিস ওর মধ্যে শুরু হয়ে যায়। আর কতক্ষণ পর্যন্ত চলে? 40 থেকে
45 অর্থাৎ 40 থেকে 45 ইয়ার্স বয়স পর্যন্ত কি হচ্ছে এদের মধ্যে ওভা প্রোডাকশন চলতে থাকবে। এবার লোকেশন, অবস্থান। এই প্রক্রিয়াটা স্ত্রী দেহের হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেমের ওভারির মধ্যে সম্পন্ন হয়। তাহলে লোকেশন আমরা বলবো যে ডিম্বাশয়ের মধ্যে ওজেনেসিস প্রক্রিয়াটা সম্পন্ন হবে। এবার হচ্ছে প্রসেস। প্রসেস যেটা আছে সেটাকে আমরা তিনটে ভাগে ভাগ করব। এক নম্বর হচ্ছে মাল্টিপ্লিকেশন ফেজ, দুই নম্বর হচ্ছে গ্রোথ ফেজ, আর তিন নম্বর হচ্ছে ম্যাচুরেশন ফেজ। এবার আমরা জানব মাল্টিপ্লিকেশন ফেজ। যখন আমরা ওভারিকে দেখছি তখন ওভারির মধ্যে এই জায়গায় আছে জার্মিনাল লেয়ার। জার্মিনাল লেয়ার এখানকার যে সেল আছে সেলের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n। তো এই সেলকে আমরা বলবো ওসাইট। সাপোজ এটা যার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n। ওসাইট বলছে। তো এ কি করছে মাইটোসিস ডিভিশনের মাধ্যমে প্রচুর পরিমাণে সেল উৎপন্ন করবে। নিজের মধ্যে কি হচ্ছে সেল উৎপন্ন করছে, প্রচুর পরিমাণে সেল উৎপন্ন করছে। ঠিক আছে, অর্থাৎ কি হচ্ছে যে মাল্টিপ্লাই করছে, অনেকগুলো সেল উৎপন্ন করবে, মাল্টিপ্লাই করবে। এবার এর মধ্যে থেকে কিছু সেল যখন এফএসএইচ হরমোন ক্ষরিত হবে, এর মধ্যে ক্ষরিত হবে, তখন এই কি করছে এর আকৃতির মধ্যে কি হচ্ছে যে বৃদ্ধি ঘটাবে। অর্থাৎ এইখান থেকে যে প্রথম ফলিকলটা তৈরি হলো একে আমরা বলবো প্রাইমোর্ডিয়াল ফলিকল। যখন এখানে এসে ব্রেন থেকে এফএসএইচ কি হচ্ছে যে কি করছে, প্রাইমোর্ডিয়াল ফলিকল বা প্রাইমারি ওসাইট যেটা আছে ও সেকেন্ডারি ফলিকলে রূপান্তরিত হয়ে যাবে। সেকেন্ডারি ফলিকল প্রোগনোসাইট বা টার্সিয়ারি ফলিকলে রূপান্তরিত হবে। অর্থাৎ এফএসএইচ এসে প্রাইমোর্ডিয়াল ফলিকল এর গঠনটাই কি হচ্ছে যে আস্তে আস্তে বৃদ্ধি করে দেবে। তাহলে এখানে বৃদ্ধি করে দেবে। এবার কি হচ্ছে মাইটোসিস ডিভিশন তো হয়ে গেছে, এটা মিয়োসিস ডিভিশনে ঢুকবে। তাহলে মিয়োসিসকে দুইটি ভাগে ভাগ করব, মিয়োসিস 1 এন্ড মিয়োসিস 2। তো মিয়োসিস 1 যেটা থাকবে
সেটাকে বলছি আমরা রিডাকশন ডিভিশন। ঠিক আছে, और meiosis 1। এই ঘটনাটা ঘটার আগে কি হচ্ছে, যখন প্রাইমোর্ডিয়াল ফলিকল, প্রাইমোর্ডিয়াল কি হচ্ছে যে ফলিকল আছে, প্রাইমোর্ডিয়াল ফলিকল থেকে সেকেন্ডারি ফলিকল তৈরি করছে, অর্থাৎ গৌণ ওসাইট যে তৈরি করছে, এই গৌণ ওসাইট থেকে কি হচ্ছে এই জিনিসটা উৎপন্ন করছে, অর্থাৎ ওভা উৎপন্ন হবে, গৌণ ওসাইটের মধ্যে ওভাটা উৎপন্ন হবে, যার ক্রোমোজোম সংখ্যা কি হচ্ছে n হচ্ছে। এবার এই মিয়োসিস ডিভিশনে ঢোকার আগে যেখানে এখানে মাইটোসিস ডিভিশন করছিল, ঠিক ওর মধ্যে এটা মাইটোসিস ডিভিশন করার সময় দুটো কোষ উৎপন্ন করবে, যার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n। এর ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n। এখানে দেখতে পাচ্ছি যে এর মধ্যে যে প্রোটোপ্লাজমীয় অংশ আছে, সেই প্রোটোপ্লাজমীয় অংশ এর মধ্যে কিছুই যায়নি, শুধু ক্রোমোজোমটা চলে গেছে, আর বাকি প্রোটোপ্লাজমীয় অংশ কি হচ্ছে যে এর মধ্যে চলে এসেছে, কিন্তু ক্রোমোজোম এর মধ্যেও গেছে আর এর মধ্যেও এসেছে। ঠিক আছে, তাহলে সেকেন্ডারি ফলিকল বা গৌণ ওসাইট যেটা আছে, সেকেন্ডারি ফলিকল বা গৌণ ওসাইট, সেটা এটা। এবার এই জিনিসটা কি হচ্ছে যে এটা রিডাকশন ডিভিশন অংশগ্রহণ করেছে। এখানে আমি ডাইরেক্ট দেখেছি, তুমি কি হচ্ছে যে এইখানে দেখিয়ে দাও, তাহলে এখান থেকে n, এইখান থেকে n, সেটা এইটা হচ্ছে রিডাকশন ডিভিশন। বুঝে গেল? তাহলে প্রাইমারি ওসাইট, সেকেন্ডারি ওসাইট। এবার গৌণ ওসাইট যেটা তৈরি হলো, এটা হচ্ছে প্রাইমারি ওসাইট। সেকেন্ডারি ওসাইট, এটা তৈরি হলো। এবার এই তৈরি হয়ে কি হচ্ছে, যে ডিম্ব থলিটা গঠন করেছে গ্রাফিয়ান ফলিকল, এটা আছে, এর মধ্যে এই ওভাটা অবস্থান করছে, যেটা সেকেন্ডারি ওসাইট হিসাবে হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট হয়ে এর মধ্যে থাকবে। এবার মস্তক থেকে কি হচ্ছে, এন্টেরিয়র পিটুইটারি থেকে আসবে লিউটেনাইজিং হরমোন। এই লিউটেনাইজিং হরমোন কি করছে, এর মধ্যে এসে অ্যান্ড্রামের মধ্যে প্রবেশ করবে, কি করবে, প্রচুর পরিমাণে লিকুইড বা ফ্লুইড যেটা আছে সেটা প্রবেশ করাবে। আর এই গ্রাফিয়ান ফলিকল, সেটা লিকুইড যদি ঢুকতে থাকে সব দিক থেকে, তো একসময় এটা রাপচার হয়ে যাবে, ঠিক আছে, বাস্ট হয়ে যাবে। আর বাস্ট হয়ে যেটা এই যে ওভা আছে, সেই ওভাটা কি হচ্ছে অ্যাম্পুলার মধ্যে চলে আসবে। অ্যাম্পুলা মানে ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলা, এই জায়গায় চলে আসে, এইখানে চলে এসছে। এবার এইখানে এসে এই 48 ঘন্টা ধরে বেঁচে থাকবে। এই সময়ের মধ্যে যদি স্পার্ম এটা দিয়ে যায় তাহলে ফার্টিলাইজ করবে এই সময়ের মধ্যে। আর যদি না যায় তবে কি হচ্ছে, যদিও এ 72 ঘন্টা ধরে বেঁচে থাকবে, তবে কি এ আর ফার্টিলাইজেশন প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারবে না। এই প্রক্রিয়াটা কি হচ্ছে সম্পূর্ণ করতে পারবে না, অর্থাৎ ডেস্ট্রয় হয়ে যাবে। আর ডেস্ট্রয় হয়ে এই মহিলার যে মেন্স হবে, মেন্স দিয়ে বাইরের দিকে বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, অর্থাৎ এখানে মিয়োসিস 1 যেটা হচ্ছে সেটা হচ্ছে,
যদি ফার্টিলাইজেশন ঘটলো হ্যাঁ স্পার্মের সঙ্গে, তাহলে এখানে মিওসিস 2 ঘটবে। এন এন এখানে এন, তাহলে এখানে কি হচ্ছে মিওসিস 2টা সম্পূর্ণ হবে और ইকুয়াল ডিভিশন। এইরকম করে কি হচ্ছে ওভাটা উৎপন্ন হয়। ঠিক আছে, এবার আমরা শিখব হরমোনাল কন্ট্রোল ইন ওজেনেসিস। হরমোনাল কন্ট্রোল ইন ওজেনেসিস, সাপোজ কি হচ্ছে যে মহিলার ক্ষেত্রে আমরা এটা দেখছি, ওর হাইপোথ্যালামাস থেকে একই রকম ভাবে ছেলেদের মতো GnRH খরিত হবে। এটা খরিত হলো, কোথায় খরিত হবে? আমাদের এতবার লিখতে হচ্ছে যে মুখস্থ হয়ে গেছে, এন্টেরিয়র পিটুইটারিতে। এবার এন্টেরিয়র পিটুইটারি দুই ধরনের হরমোন ক্ষরণ করছে, একটা হচ্ছে LH আর একটা হচ্ছে FSH। ঠিক আছে, এই FSH গিয়ে কোথায় কাজটা করবে? গ্রাফিয়ান ফলিকলে। ফলিকলে কাজ করবে, তো এখান থেকে উৎপন্ন হবে ইস্ট্রোজেন। ঠিক আছে, আর LH কাজ করবে গিয়ে এইখানে, অর্থাৎ ওভুলেশন ঘটে যাওয়ার পরে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে কর্পাস লুটিয়াম। এটা তাহলে FSH এখানে এসে কাজ করছে, এটা থেকে এটাতে, আর কর্পাস লুটিয়ামের উপরে কি হচ্ছে LH কাজ করবে। তো কর্পাস লুটিয়াম থেকে যে হরমোন উৎপন্ন হবে সেটা হচ্ছে প্রোজেস্টেরন। এই ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন দুটোই নিজের ফাংশনটা দেখাবে, কোথায় দেখাবে? এই ইউটেরাসের মধ্যে দেখাবে। আচ্ছা, এবারে গ্রাফিয়ান ফলিকল থেকে এক ধরনের হরমোন খরিত হচ্ছে ইনহিবিন। বাকি এগুলো যেগুলো আছে সেগুলো কি হচ্ছে যে পজিটিভ ফিডব্যাক দেখাবে, পজিটিভ ফিডব্যাক। কিন্তু ইনহিবিন কি হচ্ছে এই এন্টেরিয়র পিটুইটারি এবং থ্যালামাসের মধ্যে নেগেটিভ ফিডব্যাক দেখাবে। অর্থাৎ যখন FSH বেশি পরিমাণে খরিত হচ্ছে এন্টেরিয়র পিটুইটারি থেকে গ্রাফিয়ান ফলিকলে, তখন ইনহিবিন কি হচ্ছে যে FSH এর উৎপাদনটাকে বন্ধ করবে, অর্থাৎ কমিয়ে দিবে। যখনই কমিয়ে দিবে তখন ইস্ট্রোজেনের পরিমাণটা কি হচ্ছে যে কমবে, আর তাহলে LH এর পরিমাণটাও কমবে, তখন প্রোজেস্টেরন পরিমাণ কমবে, অর্থাৎ ইউটেরাসের উপরে ফাংশন এদের ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের ফাংশনটা কমবে। ঠিক আছে, সেটা হচ্ছে। আচ্ছা, আর এখানে এইটা যেটা হচ্ছে এটা হচ্ছে যে ম্যাচুরেশন ফেজ, এটা হচ্ছে গ্রোথ ফেজ, এটা মাল্টিপ্লিকেশন ফেজ, এটা গ্রোথ ফেজ, আর ম্যাচুরেশন ফেজ যেটা হচ্ছে সেটা এখান থেকে এখান অবধি। ঠিক আছে, আচ্ছা, হরমোনাল কন্ট্রোল হয়ে গেল। এবার সিগনিফিকেন্স কি হচ্ছে? স্পারমাটোজেনেসিসের ক্ষেত্রে যেভাবে আমরা সিগনিফিকেন্সটা শিখেছি, সিগনিফিকেন্স ওজেনেসিসের ক্ষেত্রে সিগনিফিকেন্স একই রকম আছে, একই রকম লিখতে হবে, কোনো অসুবিধা নেই। তাহলে কি হচ্ছে যে এখান থেকে আজকের মতো থাকুক, এরপরের দিন পরবর্তী অংশ কি হচ্ছে যে আমরা ডিসকাস করব। ঠিক আছে।